3-4 বছর আচ্ছা ওকে তাহলে আমি আমার বক্তব্য তোমাদের বললাম যে এগুলো তোমরা একটু খেয়াল করবা আচ্ছা আমাদের পড়া আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কবিতাটা আমার বাড়ি কবিতাটা আমি এখন আপনার কাছে বোকাচ্ছি আমাকে জিজ্ঞেস করতে কত পৃষ্ঠা তোমাকে তুমি জানো না কত পৃষ্ঠা তুমি উপরে দেখো তুমি উপরে দেখো আমার বাড়ি 93 পৃষ্ঠা রাফিও আমার বাড়ি বের করো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মিস বাংলা বই কি বললাম আমি না বই আমি বুঝি কি বললাম আমার বাড়ি ওকে আমার বাড়ি লিখেছেন কে জশমুদ্দিন কাকা কি বলি পল্লী কবি কেন বলি গ্রামের উনার গল্পে উনার কবিতাতে কাহিনীতে সবসময় কি আছে গ্রাম বাংলা বিষয়টা সবসময় ফুটে উঠেছে অনেক বেশি গ্রাম বাংলাকে উনি অনেক ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সেজন্য উনি গ্রামীণ যে জিনিসপত্র গ্রামীণ যে শোভা গ্রামীণ যে বৈশিষ্ট্য সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটা না আমরা তাকে কি বলি পল্লী কবি বলে থাকি ওকে আচ্ছা তাহলে পল্লী কবি জসীমউদ্দিন পল্লী কবি নামে পরিচিত তিনি পল্লীর জীবনে ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন নকশি কাঁথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই নিচের কবিতাটি তার হাসু নামে কবিতার বই থেকে নেওয়া হয়েছে নকশি কাঁথার মাঠ কিন্তু আমাদের দেশে শুধু বিখ্যাত না বিদেশেও কিন্তু এটা প্রচুর সুনাম অর্জন করেছে ঠিক আছে এই নকশি কাঁথার মাঠ আমি কিন্তু একটু পরে আমি যা যা বলছি আমি ওখান থেকে একটা একটা করে জিজ্ঞেস করবো কি কি বলছি প্রতিটা লাইনের মানে জিজ্ঞেস করবো শব্দ যদি কোনো থাকে আমি শব্দ মানে জিজ্ঞেস করবো তাদের ক্লাসে যদি খেয়াল না করবো তারপর যদি মনটা না পারো আমি কিন্তু কান ধরে গ্লাস উঠাবো আর বসাবো তো এই গেল আমাদের নকশি কাঁথার মাঠ তাহলে এই কবিতাটি কি নামের কবিতা থেকে নেওয়া হয়েছে হাসু আমার এই হাসুটা আমরা আমার বাড়ি কবিতাটা এই বই থেকে নেওয়া হয়েছে আচ্ছা কবিতাটি নীরবে পড়ো এবং পড়াশোনা অর্থ বোঝার চেষ্টা করো এবং শিক্ষকের অনুযায়ী সরবে আবৃত্তি করো সরব মানে কি এখন রাফিও তুমি আগে বলো কবিতাটা পড়ো একবার ওকে মিস আমার বাড়ি জসীমউদ্দিন আমার বাড়ি জায়ত ভোমার বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আচ্ছা ভুলে গেছি ওকে মিস আবার শুরু থেকে আমার বাড়ি যাইও ভ্রমণ বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি গাছের মোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যায় ভ্রমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ ওকে তাহলে এই কবিতাটা কি আছে এই কবিতা আমার বাড়ি যাইও ভ্রমণ আমি কবিতার লাইনে মানে বলতেছি সাজিল আমি একটু পরে জিজ্ঞেস করবো সাজিলের পাশে রাফি একটু পরে জিজ্ঞেস করবো না পারলে কিন্তু তখন আমি সাজিল আর রাফির সবাই জিজ্ঞেস করবো তারপরে এই লাঠিটা পেটাবো
লাঠিটা। আচ্ছা, আমার বাড়ি যাই হোক ভ্রমর বসতে দিব ফিরে, মানে আমার বাড়িতে যাই হোক ভ্রমর, ভ্রমর মানে এক ধরনের কি পোকা, কিন্তু এখানে ভ্রমর অর্থে কি আসছে, এক ধরনের পোকাই, কিন্তু এই ভ্রমরটা কবি আমাদের মানে যেটা মেহমান অর্থে বা প্রিয়জন অর্থে বা এই প্রতীকী কিন্তু ভ্রমর হিসেবে আসছে, ঠিক আছে। কবিরা কিন্তু কোনো কিছুর একটাতে প্রতীকী হিসাবে থাকে, এখানে তোমার প্রিয়জনের কথা বলেছে বা তোমার কাছের মানুষের কথা বলেছে বা আমরা খুব অতিথির কথা বলতে পারি এরকম। তো বসতে দেবো পিড়ে, পিড়ে মানে কি ফিরা, ফিরা কেউ দেখেছি? হ্যাঁ, ছোট কাঠের ফিরা যেটা থাকে একটু নিচু, সেটাকে বলে। জলপান করতে দিব শালি ধানের চিড়ে, জলপান মানে নাস্তা যেটা করি সেটার কথা বলেছে, যে শালি ধানের চিড়ে দিয়ে তাকে নাস্তাটা করতে দিবে। হ্যাঁ, শালিদা, আচ্ছা আমি কিন্তু জিজ্ঞেস করবো, বারবার বলছি শালি ধানের চিড়ে দিব, বিনি ধানের ওই যে শালি ধানের ধানেরও চিড়ে দিব, আর কি দিবে বিনি ধানের কই দিবে, কই বিনি ধানের কই দেখেছি কেউ? কাকে খাইছো? আর কেউ বিনি ধানের কই দেখছি? এটা তোমরা মেলাতে পাবে। হ্যাঁ, ছোট 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 কই, পপকর্ন না কিন্তু আবার এখন ছোট ছোট এক ধরনের পপকর্নের মতনই, এরকম একটু স্বাদ কিন্তু একদম ছোট ছোট, এটাকে বলে বিনি ধানের কই। এটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় বা তোমরা বিশেষ করে মেলাতে পাবে। এখন যে ইয়েতে মেলা হচ্ছে এখন পাবে, মেলা কি হচ্ছে এখনো? টাঙ্গাইলে তো হচ্ছে। আচ্ছা, ওখানে আমি দেখছিলাম মানে আইসক্রিম এই পাওয়া যাচ্ছে যে ওই যে বিশেষ করে পূজাতে, পূজাতে উঠে তাই না দিদিকা, পূজাতে পাওয়া যায়, তোমাদের এবারে পূজাতে পৌঁছতে হবে আমাদের, যাই হোক। তো বিনি ধানের বইলো একদম ছোট ছোট এরকম পপকর্নেরই ছোট ভার্সন, ঠিক আছে, মিনি ভার্সন। আচ্ছা, তো বাড়ির কাছে কবি কলা, রাফিও তুমি কি কই দেখেছো বিনি ইয়ে ছোট বিনি ধানের কই? নমি নমি আচ্ছা, এটা একটু 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 খুঁজবে, গ্রামে কেউ থাকলে তাকে দিয়ে একটু টেস্ট করবে। আচ্ছা, যাই হোক, গামছা বাঁধা দই, যে বাড়ির কাছে কবি কলা গামছা বাঁধা দই, তো বাড়ির কাছে কি আছে, একটা কবি কলা আছে। কবি কলা আমাদের এক জাতীয় কলা, যেটা আমাদের দেশীয় কলা। হ্যাঁ, আমাদের একদম দেশীয় কলা। আর গামছা বাঁধা দই মানে আগেকার দিনে গামছায় দই পাতাতো। হ্যাঁ, এটা দই বেঁধে রাখতো এরকম। আচ্ছা, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচর পাখি, আম কাঁঠালের বনের যে বন, তার ধারে তার পাশে আঁচল পেতে শুতে বলেছে, যে তোমাকে আঁচল পেতে শুয়ো, গাছের শাখা ঝুলিয়ে বাতাস করবো সারা রাত। যে গাছের যে বাতাস সেটা সারা রাত ঘুরবে, আর ওটা যে বাতাস আসবে সেটা দিয়ে বলতেছে সেটার বাতাস তুমি কি করবে, তুমি সারা রাত সেই বাতাস পাবে। যে গাছের একটা, গাছের নিচে বসে একটা সুন্দর একটা বাতাস আছে না, একদম সুন্দর, গাছের পাতা নড়ে, এটা একটা ঠান্ডা লাগে, আরাম লাগে, সেই বাতাস। গাই দোলনের শব্দ শুনি যেগো সকালবেলা, যে গাই মানে এই যে বাছুর গাই, তার যে দুধ পানায়, এটা কি কেউ দেখেছো যে গ্রামের বাড়িতে দুধ পানানো দেখেছো? মানে কি, হ্যাঁ, এইটা কিন্তু একটা শব্দ আছে, সেই শব্দটার কথা বলেছে, সেই শব্দ শুনে তোমার লোক মানবে। সারাটা দিন তোমার লয়ে করবো আমি খেলা, সারাটা দিন তোমার সাথে লয়ে মানে সাথে আমি খেলা করবো। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিদির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। যে আমার বাড়ির যে ডালিম গাছ, ডালিম ফুলের যে হাসি, কাজলা দিঘির কাজল জলে মানে একদম কাজল গভীর যে দিঘি, তার যে গভীর পানি, তাই সে হাঁসগুলো কি হচ্ছে, হাসছে সেটা। আমার বাড়ি যাই হোক মানে আমার বাড়িতে আসো এই বরাবর পথ, মানে পথ দেখাচ্ছে যে এই একদম বরাবর পথ, এই পথে তুমি আসবা। মৌরি ফুলের গন্ধ শুকে থামিয়ে দিও তখন, মানে যখন তুমি মৌরি ফুলের গন্ধ পাবে, যে মৌরি ফুলের একটা গন্ধ আসছে, তখন তোমার রথ বা তোমার যানবাহন যেটা তুমি যাচ্ছ সেটার কথা বলেছে, যে বাহন বা তুমি নিজে থেমে যেও জায়গাটা, ঠিক আছে। যখন মৌরি ফুলের গন্ধ শুনবে, মানে গন্ধ পেয়ে যাবে, যে হ্যাঁ এখানে আমি মৌরি ফুলের গন্ধ পাচ্ছি, তার মানে এটাই আমার সেই জায়গাটা যেখানে কবি আমন্ত্রণ জানিয়েছে, ঠিক আছে। তাহলে এই কবিতার প্রতিটা লাইনের মানে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু ব্যাখ্যা আসতে পারে, ঠিক আছে, ব্যাখ্যা আসলে কিন্তু তখন পারবো না। আমরা কি বুঝতে পারলাম যে এখানে কি আছে, যে আমার বাড়ি যাই প্রমোদ, যে আমার বাড়ি মানে কবির বাড়ির কথা বলেছে, যে অতিথি বা ভ্রমণ কাউকে আমন্ত্রণ জানাচ্ছে, ভ্রমণ মানে কাউকে আমন্ত্রণ জানাচ্ছে যে তোমাকে বসতে দিব পিড়ে। ভ্রমণ তথাজারি এক ধরনের পোকা, সে পোকাকে আমন্ত্রণ জানাচ্ছে, বা সেই পোকা প্রকৃতি হিসাবে, অতিথির প্রকৃতি হিসাবে সেই ভ্রমণটাকে কবি করেছে। তো তাকে একটা ফিরাতে বসতে দিবে, আর হালকা নাস্তা করতে দিবে, সে শালিধারে চিড়ে দিবে, আর শালিধারে চিড়ে দিবে, সাথে আরো কি দিবে, বিনি ধানের খই দিবে। আর বাড়ির কাছে যে কবি কলা গাছ আছে, যে দেশীয় কলা, সেটা
খেতে দিবে এবং সেই সাথে গামছা বাঁধা দইও দিবে। আর আম কাঁঠালের বনের ধারে বসলে তাকে আম বসতে দিবে ওখানে, এবং আম কাঁঠালের যে বাতাসের যে তুলানি, সেই তুলানির বাতাসটা তার সারা রাত আরাম দিবে। আচ্ছা, আর সকালবেলা ঘুম ভাঙবে কিভাবে? গাই দোয়ানোর শব্দ শুনলে সকালবেলা তার ঘুমটা ভেঙে যাবে। সারাটা দিন তাকে নিয়ে কি করবে? খেলা করবে, গল্প করবে, অনেক কিছু। আমার বাড়ির ডালিম গাছের যে ডালিম ফুলের হাসি, যে ডালিম কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় হাসি, আর কাজলা দিঘির যে কাজল জল, গভীর জল, সেই হাঁসগুলো ভেসে যাচ্ছে। আমার বাড়ি যাই ভ্রমণ, মানে বলতেছে তুমি আমার বাড়িতে যাও, এই বরাবর পথে যাও, আর সুন্দর ফুলের সুবাস পাবে, তুমি যেখানে পাবে সেখানে থামিয়ে। তো এইখানে দেখো কিছু শব্দ অর্থ আছে। শব্দের অর্থ আঁচল মানে শাড়ির যে শেষ, আঁচল আমরা সবাই জানি যে শাড়ির শেষ অংশটাকে বলে, মানে যে আঁচল থাকে না, শাড়ির যে অংশটা ছুটে থাকে। কবিকলা দেশীয় জাতীয় কলা। কাজলা দিঘি মানে যে দিঘির পানি দেখতে কালো মনে হয়, মানে গভীর পানি তো সেটা কালো মনে হয়। গাই পানো মানে গরুর দুধ পানো, মানে যখন খুব পানায় তখন। গামছা পাতা দই মানে জমাট দই। জলপান মানে হালকা নাস্তা। তব মানে তোমার। পিরে মানে কাঠের তৈরি ছোট নিচু আসন। পিন্নি ধান মানে এক ধরনের ধানের নাম। ভ্রমর মানে ভ্রমর মধুপাই এক রকমের পোকা। মৌরি ফুল ফুলের নাম। রথ মানে এক ধরনের বাহন। শাড়ি ধান মানে ধানের নাম। তাহলে এই যে ভ্রমর, কোনটা ভ্রমর? এখানে ভ্রমর তো ভ্রমর, এখানে একটা না দুটাই লিখতে হবে। আচ্ছা, তাহলে এই শব্দগুলো কি অনেক কঠিন? আমরা এর দিকে যাব, তাই না? আচরণ কি বললাম? আচরণ কি বললাম? কবিকল অর্থ রাবিও বলো, তুমি বলো। কাজলা দিঘি মানে যে পানি মনে হয়। কাজলা দিঘি মানে যে দিঘি। গাই দোয়ানো মানে গরুর দুধ দোয়ানো। দুধ দোয়ানো। গাই দহন মানে মানে কি? গামছা বাঁধা দই মানে জমা জল মানে হালকা তখন মানে পিনি ধান মানে পিঠের তৈরি। মানে হরিফুল মানে শালিদান মানে। ওকে, তাহলে এটা আমরা মনে পারবো পারবো না? এখন তো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, রাফিও, ইয়েস মিস। তুমি আমাকে বলো তো, এই যে এখানে লেখা আমার বাড়ি কবিতাটা পড়ে কি বুঝলাম, বুঝতে পারলো তা নিচের মধ্যে লেখা। এখন তুমি সম্পূর্ণ কবিতাটা একবার পড়ালাম, বুঝালাম, এখন তুমি কি বুঝতে পেরেছো সেটা আমাকে বলো। সম্পূর্ণ কবিতাটা পড়ে তুমি কি বুঝলা সেটা আমাকে বলো। মিস, এখানে হচ্ছে যে আমার বাড়ির কথা বলছে, সে তো হচ্ছে কবি, সে কবি। এখন আমার বাড়ি যাই ভ্রমর বসতে দেব কি রে, মানে বলেছে যে আমার বাসায় যে আমার বাসায় যেও, ভ্রমর আমার বাসায় যেও, আমি আমি তোমাকে তুমি পীরে বসো, জলপান দিব শালি ধানের পীরে। আচ্ছা শোনো রাফিও, একটু চিনি। হ্যাঁ, তোমাকে আমি পুরাটা কবিতার মূল ভাবটার কথা জিজ্ঞেস করছি। এক বাক্যে তুমি কি বুঝছো, মানে 3-4 লাইনে তুমি আমাকে কি ব্যাখ্যা দিবা? এই কবিতাটা পড়ে 3-4 লাইনে কি ব্যাখ্যা দিবা? আমি প্রতিটা লাইনের ব্যাখ্যা চাচ্ছি না, এটাও শুনবো। সম্পূর্ণ কবিতা পড়ে তুমি মূল ভাব কি বুঝছো? ওকে মিস। মূল ভাবটা কি? ওকে মিস। এখানে মাইদা দাঁড়াও, এই কবিতাটা সম্পূর্ণ করে কি বুঝলাম, মূল ভাবটা কি বুঝলাম বলো।
মূল ভাব কি? প্রাকৃতিক পোকা আসতে বলতেছে সেটা তো না, মূল ভাবটা কি? ওদের উপর তুমি কি বুঝলা? একটা লোকের দাও দিছে এরকম মূল ভাব কি তোমরা এই সব পড়ে আছে, একটা লোকের দাও দিছে আসেন আসেন বসে খেলা আল্লাহ কামের কোরবানি রাখছে। আয় আজো দাও তোমাদের মূল ভাব কি? এই এরপর রেডি থাকবা, ভিডিও করে নামি রেডি থাকবা, নামের পরে ইয়ে রেডি থাকবা না। তার বাড়িতে কাউকে আমন্ত্রণ জানাচ্ছে তাকে লিস্ট পাঠাচ্ছে, মেনু মেনু পাঠাচ্ছে, বলো অন্য কাউকে রেডি থাকতে বলছে, ঠিক আছে না বলো। আচ্ছা কোনটা দিলে কবি অতিথি অঞ্চল করছেন তিনি অতিথিকে আপ্যায়ন করবেন, আমরা দিবেন বা সময় দিবেন। তারপর কাকে বুঝলাম? হৃদয়কে বলো। কবি কবি বাড়িতে একজন অতিথিকে আমন্ত্রণ করে এবং তাকে ফিরেতে বসতে দেয়, তারপর তাকে খাওয়ানো করে খাওয়ানোর আয়োজন করে। তারপরে কাকে বুঝলাম না আমি বলো। তাদের বাড়িতে যেতে বলি। আচ্ছা আচ্ছা বলো। ব্যক্তিকে তার বাড়িতে আমন্ত্রণ করে কি কি খাওয়াবে তার আয়োজন করে তামান আচ্ছা তোমাদের যেটা পড়া থাকবে আমি পড়ার কথা বলে নিচ্ছি, আমি বলে দিচ্ছি পড়াটা থাকবে তোমাদের এই কবিতাটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এর সাথে একটু আমি শেষ করি, শব্দার্থগুলো পড়তে হবে। কবিতাটা অনেক ছোট, মানে ছোট ছোট লাইন, তো এটা তোমাদের পক্ষে খুব মুশকিল হবে না। কবিতাটা পড়া থাকবে সেই সাথে শব্দার্থগুলো মুখস্থ, আর মূল ভাবটা হোমওয়ার্ক, শব্দার্থগুলো পড়া থাকবে আর লেখা থাকবে যেটা এই কবিতার মূল ভাব, ঠিক আছে? কত লাইনের মধ্যে তোমার ধরো তুমি মূল ভাবটা ধরো ধরে নাও 5 নাম্বার, ধরে নাও হ্যাঁ 5 নাম্বার অবশ্য তোমাকে 7 লাইনের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা এখন আমি তোমাদেরকে বলি যে এই কবিতাটার মূল ভাব কি ছিল। মূল ভাব যেটা ছিল যে কবি এখানে তার যে প্রকৃতির একটা বিষয় সেটা কবি তুলে ধরার চেষ্টা করেছেন, যে আমাদের প্রকৃতি আমাদের কিভাবে সহযোগিতা করে, কিভাবে আমাদের সাথে মিলেমিশে থাকে, ঠিক আছে? কবি তাছাড়া কবি গ্রাম বাংলার যে দৃশ্য, যে একটা গ্রাম বাংলার কেমন হয়, অতিথি আসলে আমরা কিভাবে তাকে আপ্যায়ন করি, সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে কিন্তু তুমি খেয়াল করো যে কবিতাটা পড়ার সময় অনেক কিছু জেনেছি। প্রথমত আমরা প্রকৃতির বিষয়টা আমাদের আসছে, প্রকৃতিটা কেমন হয়, যে আমাদের প্রকৃতির সাথে যে জিনিসগুলো বাতাস, তারপরে আমাদের যে কি বলে দেশীয় খাবার, সেগুলো কিন্তু কবি তুলে ধরেছেন। তো মূলত কবির এখানে বিষয় ছিল কি, গ্রাম বাংলার যে চিত্র, সেই চিত্র এবং প্রকৃতি, সেই সাথে আমরা অতিথিকে আপ্যায়নের কথা আমাদের এখানে বোঝানো হয়েছে। আমাদের মূল কথা ছিল কিন্তু আমাদের আশেপাশে প্রকৃতি আর গ্রামীণ যে চিত্র। তোমরা জানো যে পল্লী কবিতা সমুদ্রের তার সব কবিতাগুলো ম্যাক্সিমাম গ্রামীণ চিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানেও কিন্তু গ্রামীণ চিত্র যেটা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। যে তীরে সাধারণত আমরা শহরে হয়তো এক রান্নাঘরে হয়তো ফিরার কারণ, তাছাড়া কিন্তু কেউ কাকে ফিরা কই করে তোমার ফিরা বসে দেয়,
তাহলে কিন্তু গ্রাম বাংলায় তা না, কিন্তু কেউ আসলে এটা আপা বসেন বলে ফিরা পাইতে দেয়, তারা বসে গ্রামে গ্রামে দেখা যায় যে গ্রামীণ যে এখন তো গ্রামের মানুষ ধরো মডার্ন হয়ে গেছে। এখন ধরো গ্রামের মানুষদের বাসায় এসি আছে, কিন্তু আসলে গ্রামের মানুষের বাসায় এসি বেশি দরকার পড়ে না, কিন্তু এখন গ্রাম বাংলাও সবার বাসায় এসি আছে, গিজার আছে, সবই আছে, তারা ব্যবস্থা করছে, আইপিএস আছে, সবই আছে। একসময় কি তাই ছিল? এটা আমরা শুধু যদি এই টাইমে যদি থাকতো তাহলে এসি কথা লিখতো, মানে এই টাইমে তো নাই, সে তো এই টাইমে এসি দেখা যায় যে গ্রাম বাংলার মানুষ এসি ব্যবহার করে। তো যে কারণে তার গ্রামীণ চিত্রগুলো তুলে ধরেছে। আগেকার গ্রামের মানুষরা কি করতো, যে একটু খেয়াল করো, আগেকার দিনে গ্রামের মানুষরা যারা একটু মানে ই ছিল, অবস্থাশালী ছিল বা শিক্ষিত ছিল, তারাই একমাত্র চেয়ারে বা উঁচু আসনে বসতো, ঠিক আছে? এখন যেমন সবাই উঁচু আসনে বসে, আমার বাসার বুয়া এসে চেয়ারে বসে, তাই না? একটা সময় কিন্তু সেরকম ছিল না। হ্যাঁ, একটা সময় কিন্তু সেরকম ছিল না। ছিল কারা যারা অবস্থাশালী এবং শিক্ষিত বা সম্ভ্রান্ত পরিবার, তারাই উঁচু আসনে বসতো। তাছাড়া মধ্যবিত্ত থেকে সবাই কি করতো, ওই গেলে ফিরাতেই বসতো। আবার একটা সময় কি ছিল, একটা সময় এরকম ছিল যাদের অবস্থাশালী জমিদার, তাদের বাসার সামনে দেখে কিন্তু স্যান্ডেল পরে যেতে পারতো না, ঠিক আছে? স্যান্ডেল পরে যেত না, তার বাসার সামনে দেখলে স্যান্ডেলটা খুলে বগল তলায় নিয়ে তারপরে যে স্যান্ডেল পরতো। এটা এইটা ছিল। তো এইগুলা কিন্তু আগেকার সময় ছিল যে তারা জমিদার নিম্ন ইয়েরা যেতেই পারতো না, তাদের ঘরের সীমানা যেতে পারতো না। তো সেই প্রেক্ষাপটে কিন্তু কবিতাটা নেওয়া, যে গ্রাম বাংলার যে চিত্র, যে শিশুরা ফিরাতে বসত, একটা মেহমান আসলে ফিরাতে বসতে দেওয়া হতো, একজন আসলে ফিরাতে বসতে দেওয়া হতো। যে সম্মানিত ব্যক্তি বা জমিদার বা ওই এলাকার সম্রাট লোক, সে আসলে তাকে একটা উঁচু আসনে দিত। চেয়ার, সেই সময় চেয়ার ছিল না, হয়তো উঁচু মুড়া, ঠিক আছে? তো এই যে তাকে সেই হিসাবে মানে বলা হচ্ছে প্রকৃতির যে চিত্র, আশেপাশে যে চিত্র বা গ্রাম বাংলার যে চিত্র, সেই চিত্রটা খুব এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। যে ফিল্ডে বসতে দিব, তারপরে ধানের শালি ধানের খই দিব, বিটি ধানের খই দিব, তারপরে কবরি গাছের কলা দিব, তারপরে বাতাসে বাতাস আসবে, তারপরে আচল দিবে, শুতে দিবে, সারা বাতাস করবে। এই যে শব্দগুলা, এই যে কথাগুলো, এইগুলো আমাদের সাধারণত শহরে হয় না। আমরা শহরে প্রতিদিন কি পাই, গাড়ি প্যাপো প্যাপো প্যাপো, পেপার রাখবেন, পেপার রাখবেন, সকাল সকাল মুরগি রাখবেন নি, মুরগি রাখবেন নি, এরকম সময় না, তাই না? আজকে সকালবেলা এটাও একটা কথা। আমরা ঘুম থেকে উঠে, কারণ আমাদের ঘুমের মধ্যে সবকিছু আমাদের পাশেই জানি, পাশে এটা পাশে ওটা, টুংটাং টুংটাং শব্দ আমরা শুনতেই থাকি সকালবেলা খাওয়া। কিন্তু গ্রামে কিন্তু এরকম না, এক একটা ঘরে এক এক দিকে, হয়তো রান্নাঘরটা গ্রাম থেকে, তার ঘরের থেকেই বাইরে, যে কারণে কিন্তু এই যে ধোয়া বা টুংটাং ইয়ে শব্দগুলো কিন্তু আমরা পাই না। আমরা একটা আরাম, একটা পরিবেশ পাই। যাই হোক, এই যে এই তাহলে এই কবিতার মূল ভাবটা কি ছিল, যে গ্রামীণ যে চিত্র, প্রকৃতির যে চিত্র, বা একটা অতিথিকে আমরা কিভাবে সেবা দিয়ে থাকি, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা কিন্তু আমরা বাঙালিরা কিন্তু অনেক অতিথি পরায়ণ, এটা কিন্তু সব দেশে আমাদের একটা, আমরা যে মানে আমরা ভারত এই কয়েকটা দেশে এরকম, যে বিশেষ করে বাংলাদেশে, যে আমরা খুব অতিথি আপ্যায়ন করতে পছন্দ করি। একটা অতিথি আসলে আমরা কিন্তু দেখা যায় যে একদম 4-5 পদ, নিম্ন হলেও 4 পদ দিয়ে রান্না করি। যে পারে না সেও দেখা যায় কি, যার সময় অভাব সাজে পিঠে করবে, একদম পিঠে করবে। যার সময় অভাব, বাবা মা চাকরি করে কিংবা আর্থিক সমস্যা, সেও চেষ্টা করে কি 4 পদ দিয়ে, 3 পদ দিয়ে একটা অতিথিকে আপ্যায়ন করতে। তারপরে আবার ধরো যে আমরা আমরা আবার অতিথিও পছন্দ করি, অতিথি আসলে আমাদের ভালো লাগে। আমরা বাসার ছোট বাচ্চারা বা ইয়েরা খুব পছন্দ করে অতিথি আসলে, পছন্দ গল্প করে, যাদের রান্না করা লাগে, কিন্তু যাদের রান্না করা লাগে তারাও খুশি হয়, ঠিক আছে? যে আমরা কি, আমরা আমরা তো যে মাছের ভাতে বাঙালি, বা আমরা অতিথি পরায়ণ, আমাদের মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য আছে, যে আমরা রান্না করতে, একজন অতিথির জন্য রান্না করতেও পছন্দ করি। আমরা আমরা যেমন দেখো যে তোমরা খেয়াল করবো, তোমাদের মা যখন বাসায় একা থাকে, তোমরা কেউ নাই বাসায় একা, সে তার জন্য রান্না করবে, হয়তো ভাত রান্না, ভাতের মধ্যে একটা ভর্তা দিবে বা একটা ডিম ভর্তা দিয়ে খাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু একটা পদ সে রান্না করবে না, আজকে বাসায় কেউ নাই, থাক দরকার নেই, তার মনই চাবে না খাইতে, আমার ছেলে নাই, মেয়ে নাই, বাসায় অন্য সদস্যরা নাই, তো সে কি করে ভাতের সাথে একটা ডিম ভর্তা দিবে বা একটা ডিম ভাজি করে খেয়ে উঠবে, ঠিক আছে? কিন্তু যখন আরেকটা গেস্ট আসবে ছেলে মেয়ের জন্য, তখন কিন্তু সে ঠিকই মাছ মাংস এইটা ওটা রাখছে। এটা কি আমাদের মানসিকতা, যে আমরা আসলে অন্যকে খাওয়াতে খুব পছন্দ করি। নিজের যে খাবো, যে ইচ্ছা তো করলেই পারি, আমি বাসায় একা কাছে, আমি মুরগি খাবো, মাংস খাবো, ওইটাও খাবো, সেটাও খাবো, সবই খাবো, ইচ্ছা করলে পারা যায়, কারণ মাই তো রান্না করে। অন্য
টানে না, তার মনে ভালো লাগে না যে না আমি একা একা খাবো, সেজন্য কিন্তু রান্নাই করে না, সে কি করে ওই কোনো রকমের একটা আচ্ছা। তাহলে এই যে অথচ যে বাচ্চারা থেকে মারা কিন্তু অনেক কিছু করে খায়। তো আমাদের কি আমরা এই যে অন্যকে পড়ায় আমরা অন্যকে খাওয়াতে ভালোবাসি নিজে থেকে, এই কারণে এই গল্পগুলো কবিতাগুলো এরকম যে আমাদের যে সংস্কৃতি সেটাও কবি তুলে ধরার চেষ্টা করেছে, এবং আমাদের যে প্রকৃতি আমাদের যে গ্রাম বাংলার চিত্র সেটা তুলে ধরেছে, এবং আমরা একটা অতিথিকে কিভাবে আপ্যায়ন করবো, কি দিয়ে আপ্যায়ন করবো, কি দিয়ে তাকে সেবা করবো, সেটাই কবি তুলে ধরার চেষ্টা করেছে। আচ্ছা কি কথা হচ্ছে বলো, ইয়ে মুনতাসির, দাঁড়াও বলো। আমি মুস্তাকিন, আমার মুনতাসির আর মুস্তাকিন, মুনতাসির হলো সকালবেলা তাই না? দাঁড়াও। আচ্ছা আজকে নূর আসে নাই না, তো ছেলেটা ফাঁকি দেয়। দাঁড়াও, মূল ভাবটা কি বললাম বলো। কবি একজন একজন আত্মীয়কে আমন্ত্রণ করছে তার বাসায়, আবার আত্মীয় আন্তরিক তুমি কি বলে তুমি কি আত্মীয় হয়ে দাও করে খাওয়াতে শিক্ষক কাহিনী দিয়েছো, আর কিছু বল নাই ওকে। আর কিছু বলছে না, মিনিট আছে, তুমি তো আরো অনেক কিছু বলছি। কত কেন বলতেছো বলো দেখি। আচ্ছা বসো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে ঠান্ডা মাথায় বসে লিখবা। আমি আবার বলতেছি কি কি আনবে এখানে, কি কি আনবে আবার বলছি। প্রথমে আমাদের প্রকৃতির কথা নিয়ে আসবা, আমাদের গ্রামীণ চিত্রের কথা তুলে নিয়ে আসবা। এখানে প্রথমত গ্রামীণ চিত্র, প্রকৃতি, যে গ্রামীণের গ্রাম সমাজটা কেমন হয়ে থাকে সেটা, যে গ্রামের পরিবেশটা কেমন থাকে, আমাদের প্রকৃতিটা কেমন সেটা লিখবা। এবং আমরা অতিথিকে পছন্দ করি, অতিথিকে আমরা নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসি, অতিথির সেবা করতে পছন্দ করি, কিভাবে করি এবং কিভাবে করতে চাই, এই বিষয়গুলো তুলে ধরে লিখবা। ঠিক আছে, মূল মূল কথা লিখবা, অনেক কিছু করা থাকে না, প্রতিটা লাইন ধরে ধরে জমু করছি তমু করছি এরকমটা না। মূল কথা লিখবো, মূল ভাব মানে কি, মূল কথা। নাম্বার ধরো 5, 5-এর জন্য তোমাকে অবশ্যই 6 থেকে 7 লাইন লিখতে হবে। ঠিক আছে, মূল ভাব লিখবা। মূল ভাব মানে আমার মূল কথাটা কি আসছে, কি বুঝছো তুমি আসলে কবি কি বলতে চাইছেন, তুমি কি বুঝছো, এটাই হলো মূল ভাব। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, মূল ভাব লেখার সময় তোমরা আমাকে বলো মিস লেখা দেন নাই, আমি লিখে দিব না, এইসব ছোট ছোট জিনিস লিখে দিব না, এগুলো তোমাকে বুদ্ধি করে লিখতে হবে। আমি আবার বলতেছি, মূল ভাবের প্রথমত তুমি প্রকৃতির যে চিত্র সেটা নিয়ে আসতে পারো, তোমার গ্রামীণ যে চিত্র আমাদের গ্রাম বাংলার যে চিত্র সেটা তুলে নিয়ে আসতে পারো। যে কবি এখানে গ্রাম বাংলার যে চিত্র সেটার কথা বলেছেন, যে গ্রামীণ যে পরিবেশ থাকে, গ্রামের যে বাতাস, গ্রামের যে ঠান্ডা ছায়া, তারপর গ্রামের যে কোলাহল মুক্ত ছবির কথা কবি এখানে তুলে ধরেছেন। এবং আমাদের প্রকৃতিটা কেমন হয়ে থাকে, আমাদের প্রকৃতিটা এখানে যে বাতাসে আমাদের যখন গাছের নিচে বসি একটা বাতাস আসে, সেই বাতাসে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। সেম বাতাস আমরা কিন্তু শহরে আমাদের এরকম লাগে না, যতই গাছের নিচে বসি ওই বাতাসটা কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমাদের বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া, ধোঁয়া টোয়া সবকিছু মিক্স, মানে গাড়ির শব্দ সবকিছু, যে গাড়ির যে গ্যাস এগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমাদের বাতাসের সাথে। যে কারণে আমাদের বাতাসটা কিন্তু কি লাগে অনেক গরম। আমি যখন ঢাকা থেকে আসতাম টাঙ্গাইলে, তো আমি বৃহস্পতিবার দিন চলে আসতাম টাঙ্গাইলে, শুক্রবার দিন থাকতাম আবার শনিবার দিন চলে যেতাম ঢাকায়। তো আমি যখন আসতাম, আস্তে আস্তে প্রচন্ড লাগতো, খারাপ লাগতো উত্তরা, তারপর আস্তে আস্তে এই পর্যন্ত আসতাম, খারাপ লাগতো। আমি যে ইয়ের পরে আসতাম, মির্জাপুরের পরে আসতাম, গাড়িটা আসতো, তখন মির্জাপুরের থেকে না পরের থেকে না ওয়েদারটা আস্তে 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 না একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু করে। তারপরে এই যে আস্তে আস্তে টাঙ্গাইলের দিকে ঢুকতাম, তখন একটু ওয়েদারটা ঠান্ডা লাগে, কিন্তু তার আগে কিন্তু বাতাসগুলো গরম, বাতাস যে আস্তে আস্তে গরম লাগতেছে, জ্বলে যেতেছে, পুড়ে যাচ্ছে। আবার তুমি এই যে টাঙ্গাইল থেকে তুমি একটু গ্রাম দিকে যাও, আরো ঠান্ডা। ঠিক আছে, এখন এই গ্রাম থেকে তুমি এই শহর থেকে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকো একটু রিক্সা নিয়ে, দেখো কতটা ভালো লাগছে, কতটা শান্তি লাগছে। তো এই যে বিষয়টা, ঠিক আছে, আমরা আসলে থাকি দিকে মধ্যে তুমি একটু গ্রাম দিকে ঢুকে যাও আস্তে করে রিক্সা নিয়ে, দেখো কতটা ভালো লাগছে। তো আমি যখন আসতাম আস্তে আস্তে টের পেতাম ওইটার জিনিসটা কি, প্রকৃতি জিনিসটা কি। তো এই যে এইভাবেই তুমি তোমার মতো করে সুন্দরভাবে বুঝে লিখবা। কি কি লিখতে বললাম, প্রকৃতির কথা লিখবা, কবি যেটা কবি সবসময় গ্রাম বাংলার চিত্র তুলেছেন সেটার কথা লিখবা। তারপরে একজন অতিথিকে আমরা কিভাবে আপ্যায়ন করবো সেটা লিখবা। সবকিছু সম্পর্কে একটু করে কাজ করবা, মূল ভাব আগ্রুম বাগ্রুম লিখবা না, না অনেক কিছু টেনে টেনে বড় করার দরকার নেই, এখানে টেনে বড় কিছু নেই, মূল মূল ভাবগুলো বুদ্ধি কাটিয়ে লিখবা।
বুঝতে পারলাম রাফিউ? Yes, miss. আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্ক থেকে আমি দেখি কে কি লিখছে আমি তাকে 5 নাম্বারের মধ্যে এটা টেস্ট করব দেখি 5 নাম্বার দেখি নাম্বার টোটাল কেন এক পিছনে কেন রাখবো 5 নাম্বার জন্য এক পিছনে একটা টোটাল আছে মূল ভাব মানে কি একটা কথা কিন্তু খেয়াল করবা মূল ভাবে কিন্তু অনেক কিছু আসে না আবার সারাংশ সারা কি বলে সারাংশ কিন্তু অনেক কিছু আসে না যত ছোট লাগবে মূল কথা লাগবে ততই নাম্বার পাবা সারাংশ অনেক কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বড় করে ফেলতেছি বড় করলে কিন্তু নাম্বার কাটা ওকে ভালো থাকো সুস্থ থাকো আপনিও আল্লাহ হাফেজ আর বেশি বেশি আপনিও পানি খেও